হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু সিবিসি টপার। আজকে ক্লাস 12-এর বায়োলজিতে আমরা এমন একটা রোগ সম্পর্কে জানব যে রোগটা তোমার পরীক্ষার জন্য যেমন অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক সেরকম সেই রোগটা সম্পর্কে তোমার বাস্তব জীবনেও জ্ঞান থাকা অত্যন্ত প্রয়োজন। একদমই তাই। আজকে আমরা যে রোগ নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ক্যান্সার। নাকি বলা হয় ক্যান্সার নেই কোনো অ্যান্সার, সত্যিই কি তাই? তো দেখো, আজকে আমরা ক্লাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রোগ নিয়ে আলোচনা করছি, যেটিকে বলছি আমরা ক্যান্সার। তো ক্যান্সার ফার্স্ট কেন হয় এবং কি অ্যাকচুয়ালি, সেইগুলো নিয়ে আমরা প্রথমে জানবো এবং তারপরে আমরা তার লক্ষণ কি এবং তার চিকিৎসা কি এবং ক্যান্সার কত রকমের হতে পারে সেগুলো নিয়ে বিস্তারিত আমরা জানবো। সুতরাং ক্লাসটি অত্যন্ত মনোযোগ সহকারে কিন্তু তোমার শোনা উচিত। এখন আমরা যে ক্যান্সার কথাটা বলি, সেই ক্যান্সার শব্দটা ল্যাটিন শব্দ ক্যানক্রাম থেকে এসছে এবং যার অর্থ হচ্ছে কর্কট বা কাঁকড়া। সেই জন্য আমরা দেখবে যে আমরা যে রাশি বিজ্ঞান আছে আমাদের, সেই রাশিতে, মানে এখানে স্ট্যাটিস্টিক্স কথা বলছি না আমি, যে আমাদের যে রাশি রয়েছে, যেমন ধনু রাশি, যেমন সিংহ রাশি, ঠিক সেরকম আরেকটা রাশি আছে, সেটা হচ্ছে কর্কট রাশি এবং বৃশ্চিক রাশি এটা। এবং সেখানে আমরা দেখতে পাই যে চিহ্নটা সেটা কাঁকড়ার ইউজ করা হয়। তো এখন আমরা যে ক্যান্সার রোগটা পড়ছি, সেই ক্যান্সারটা বেসিক্যালি কি না, আমাদের প্রত্যেকের শরীরের যে কোষ রয়েছে, সেই কোষ প্রতিদিন বা প্রতি ঘন্টায় একটা নির্দিষ্ট সময়ে বিভাজিত হয়। যেমন আমরা যদি একটা ব্যাকটেরিয়া ইকোলাইয়ের কোষ দেখি, সেই ইকোলাইয়ের এককোষী সে একটা ব্যাকটেরিয়া, সে প্রতি 20 মিনিট অন্তর অন্তর বিভাজিত হয়। অর্থাৎ যদি 20 মিনিট আগে একটা ইকোলাই ব্যাকটেরিয়া থাকলে 20 মিনিট পরে সেই ব্যাকটেরিয়ার সংখ্যা 1 থেকে 2 হয়ে যাবে। ঠিক সেই রকমই আমাদের শরীরের কোষগুলো কিন্তু প্রতিদিন বিভাজিত হচ্ছে। এবার তাহলে স্বাভাবিকভাবে আমরা দেখতে পাচ্ছি প্রতিদিন বিভাজিত হচ্ছে আমাদের শরীরের কোষগুলো। এবার যে নির্দিষ্ট হারে বিভাজিত হচ্ছে, তার থেকে মনে করো কোনো কারণে কোষ অতিরিক্ত হারে বিভাজিত হতে লাগলো। মানে ব্যাপারটা কীরকম, প্রতিদিন একটা করে বিভাজিত হওয়ার কথা ছিল, সেটা এখন প্রতিদিন একটা কোষ বিভাজিত হয়ে দুটো কোষ উৎপন্ন হওয়ার কথা ছিল, সেখানে প্রতিদিন একটা কোষ বিভাজিত হয়ে 8টা কোষ তৈরি হচ্ছে। মানে ব্যাপারটা এরকম, তুমি প্রতিদিন দিনে দুবার ভাত খাও, একবার দুপুরবেলা আর একবার রাত্রিবেলা, মানে সারাদিনে দুবার ভাত খাও, এটা তোমার স্বাভাবিক। এবার মনে করো তুমি হঠাৎ করে প্রতিদিন 4বার ভাত খাচ্ছ। কখন না, সকালবেলা ঘুম থেকে ওঠার পরে কিছুক্ষণ পরই ভাত খেয়ে নিচ্ছ, আবার দুপুরে খাচ্ছ, আবার বিকেলে একবার খাচ্ছ, আবার রাত্রে একবার খাচ্ছ। তাহলে সেটা হয়ে যাচ্ছে অস্বাভাবিক। ঠিক সেরকম আমাদের শরীরের যে কোষগুলো রয়েছে, তারা একটা নির্দিষ্ট হারে বিভাজিত হয়। এবার সেই বিভাজনের হার যদি অতিরিক্ত হয়ে যায়, তার ফলে আমরা দেখব যে কোষপুঞ্জ গঠিত হবে। কি গঠিত হবে? কোষপুঞ্জ। কারণ হওয়া কথা ছিল যে একটা কোষ বিভাজিত হয়ে দুটো হবে, সেই জায়গায় দুটোর বদলে 8টা হয়ে যাচ্ছে। তাহলে একটা মাস অফ সেল পাচ্ছি, কোষপুঞ্জ গঠিত হচ্ছে। এবার এই কোষপুঞ্জটা যদি আমাদের সারা শরীরে ছড়িয়ে পড়ে এবং যদি রোগ সৃষ্টি করে, তখন তাকে আমরা বলবো ক্যান্সার। অর্থাৎ আমাদের স্বাভাবিক কোষ, সেই স্বাভাবিক কোষ কোনো কারণে, কি কি কারণ হতে পারে সেগুলো আমরা পরে আসছি, কোনো কারণে যদি স্বাভাবিকের থেকে অতিরিক্ত হারে বিভাজিত হতে শুরু করে এবং যদি মানবদেহে রোগ সৃষ্টি করে, তখন সেই রোগকে আমরা বলবো ক্যান্সার। ওকে, একদম সিম্পলেস্ট হয়তো বোঝা গেল। তো যেমন আমাদের মানব শরীরের যে কোষ, সেই প্রতিটা কোষ সর্বোচ্চ 40 থেকে 60 বার বিভাজিত হতে পারে। এবার 40 থেকে 60 বার বিভাজিত হওয়ার পরে তাহলে কি হবে? তারপর সেই কোষটার স্বাভাবিক মৃত্যু হবে, অর্থাৎ সেই কোষটা ধীরে ধীরে মারা যাবে, যেটাকে আমরা বলি ন্যাচারাল সেল ডেথ বা অ্যাপোপ্টোসিস। আমাদের প্রতিদিন শরীরে অজস্র কোষ এরকম মারা যাচ্ছে, আবার নতুন কোষ তৈরি হচ্ছে, যার জন্য আমাদের শরীরে একটা ব্যালেন্স থাকছে। যদি নতুন কোষ তৈরি না হতো, তাহলে সেই ব্যক্তি মারা যেত। আমাদের স্কিনের যেমন প্রতিদিন কোটি কোটি কোষ ঝরে পড়ে যাচ্ছে স্নান করার সময়, নর্মাল হাঁটাচলা করার সময়, আবার প্রতিদিন কোটি কোটি কোষ নতুন তৈরিও হচ্ছে।
যার ফলে আমরা খুব একটা স্ট্রাকচারের সহজে পরিবর্তন দেখতে পাই না। কিন্তু যখন আর তৈরি হয় না তখন আমরা দেখি স্কিনগুলো জড়িয়ে যাচ্ছে। যখন আমরা দেখতে পাই যে একটা নির্দিষ্ট বয়সের পর আমরা এই লক্ষণগুলো দেখতে পাই। এই যে নির্দিষ্ট হারে বিভাজিত হচ্ছে, স্বাভাবিক কোষ একটা নির্দিষ্ট হারে বিভাজিত হয়, একটা নির্দিষ্ট বার বিভাজিত হয়, অর্থাৎ 40 থেকে 60 বারের পর সেই কোষটা আর বিভাজিত হবে না। সেই কোষটা এরপর ন্যাচারাল সেল ডেথ বা অ্যাপোপ্টোসিসের মাধ্যমে সেই কোষটা মারা যাবে এবং দেহ থেকে বেরিয়ে যাবে রেচন পদার্থের সাথে। এবার যদি যেটা ন্যাচারাল সেল ডেথ বলছি সেটা না হয়, তখন সেই কোষটাকে আমরা বলবো ক্যান্সার কোষ। অর্থাৎ ক্যান্সার কোষ হচ্ছে এমন একটা কোষ যার স্বাভাবিক কোষের মতো তার মৃত্যু নেই, সে নির্দিষ্ট বার বিভাজিত হয় না, তার থেকে অনেক বেশি বার বিভাজিত হয়। এবং এই যে নির্দিষ্ট বার বিভাজিত হচ্ছে এই ঘটনাটাকে বলে হেফ্লিক সীমা, বা এই যে সংখ্যাটা যে 40 থেকে 60 বার মানব দেহের কোষ বিভাজিত হতে পারবে প্রতিটা কোষ, সেই সীমাটাকে আমরা বলছি হেফ্লিক সীমা। কিন্তু ক্যান্সার কোষের ক্ষেত্রে এরকম কোনো রকম সীমাই নেই, সে বেপরোয়া, মাত্রাতিরিক্ত কোষ বিভাজিত হয়ে যাচ্ছে এবং তার ফলে কোষপুঞ্জ তৈরি করছে এবং সেই কোষপুঞ্জ থেকেই তৈরি হচ্ছে টিউমার। আমরা যে একটা কোষ বিভাজিত হয়ে অসংখ্য কোষ তৈরি করলে হঠাৎ করে অসংখ্য কোষ তৈরি করছে, তার ফলে আমরা দেখতে পাচ্ছি সেখানে একটা মাস অফ সেল পাচ্ছি, অর্থাৎ সেখানে একটা কোষের পুঞ্জ পাচ্ছি এবং সেই কোষপুঞ্জটাকে আমরা বলছি কি, আমরা বলছি টিউমার। টিউমারেরই আরেকটা নাম হচ্ছে নিওপ্লাস্টিক কোষ এবং এই বা নিওপ্লাজম। অর্থাৎ টিউমার, নিওপ্লাস্টিক কোষ, নিওপ্লাজম একই জিনিস। টিউমার কী জন্য হচ্ছে না, কোষের মাত্রাতিরিক্ত বিভাজন। স্বাভাবিক কোষের বিভাজন একটা নির্দিষ্ট সময়সীমা মেনে চলে, কিন্তু ক্যান্সার কোষের মাত্রাতিরিক্ত বিভাজন হচ্ছে, তার ফলেই কিন্তু তৈরি হচ্ছে টিউমার। টিউমার দু রকমের হয়, একটাকে বলে বিনাইন টিউমার আর একটিকে বলে ম্যালিগন্যান্ট টিউমার। বিনাইন টিউমার কি না, মনে করো কোনো একজন ব্যক্তির একটা নির্দিষ্ট অঙ্গে অসংখ্য কোষপুঞ্জ তৈরি হচ্ছে, তো টিউমার তৈরি হয়েছে এবং সেই অঙ্গেই টিউমারটা রয়েছে। সেই অঙ্গ থেকে যদি আমরা শল্য চিকিৎসা বা অপারেশনের মাধ্যমে যদি সেই টিউমারটাকে কেটে ফেলে দেওয়া হয়, তাহলে সেই ব্যক্তি একদম সুস্থ। অর্থাৎ যে সমস্ত টিউমার শরীরের একটা নির্দিষ্ট অংশে থাকছে বা হচ্ছে এবং সেই টিউমার কখনোই দেহের অন্য অংশে ছড়িয়ে যাবে না, সেই ধরনের টিউমারকে আমরা বলছি বিনাইন টিউমার। অন্যদিকে যদি কোনো টিউমার শরীরের একটা নির্দিষ্ট অঙ্গে হওয়ার পর রক্ত এবং লসিকার মাধ্যমে সারা দেহে ছড়িয়ে যাচ্ছে, অর্থাৎ একটা নির্দিষ্ট অঙ্গে সে সীমাবদ্ধ থাকছে না, মানে মোর ডেঞ্জারাস কার থেকে, বিনাইনের থেকে, তখন সেই ধরনের টিউমারকে আমরা বলছি ম্যালিগন্যান্ট টিউমার। অর্থাৎ হয়েছিল ফুসফুসে, তারপরে আস্তে আস্তে ক্যান্সার কোষ ছড়িয়ে যাচ্ছে শরীরের অন্যান্য অঙ্গে, সেখানে গিয়ে আবার ক্যান্সার তৈরি করছে, তখন আমরা সেটাকে বলছি ম্যালিগন্যান্ট টিউমার। ওকে, তাহলে বিনাইন এবং ম্যালিগন্যান্ট টিউমারের মধ্যে ডিফারেন্স আশা করি বোঝা গেছে। এবার এই ক্যান্সার কোষ কি সেটা তো বুঝলাম, এবার এই ক্যান্সার কোষ কোথায় হচ্ছে তার উপর ভিত্তি করে আমরা ক্যান্সারকে বিভিন্ন ভাগে ভাগ করি। যেমন এখানে আমি কয়েকটা ভাগ দেখিয়েছি। যেমন 1 নম্বর যে ক্যান্সার কোষ সেটাকে আমরা বলছি কার্সিনোমা। কার্সিনোমা কখন বলবো না, যদি আবরণী কলায় ক্যান্সার হয়, যদি আবরণী কলা, আমাদের যে ত্বকের ক্যান্সার, যে কোনো অঙ্গের যে আবরণ তার যদি ক্যান্সার হয়, তখন সেটাকে আমরা বলছি কার্সিনোমা। কার্সিনোমা মানে আবরণী কলার ক্যান্সার। নেক্সট লিম্ফোমা, যদি কোনো লসিকা গ্রন্থি, যেমন প্লিহা হচ্ছে আমাদের মানবদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ লসিকা গ্রন্থি, যদি কোনো লসিকা গ্রন্থির ক্যান্সার হয় তখন তাকে আমরা বলবো লিম্ফোমা। নেক্সট হচ্ছে সার্কোমা, যদি আমাদের শরীরের কোনো সংযোজক কলা, যেমন অস্থি আছে বা যেটাকে আমরা বোন বলি, যেমন তরুণাস্থি আছে যেটাকে আমরা কার্টিলেজ বলি, সেই অস্থি তরুণাস্থির যদি ক্যান্সার হয় সেটাকে আমরা বলবো সার্কোমা। নেক্সট লিউকেমিয়া, তোমরা অনেকেই নাম শুনেছ আশা করি, লিউকেমিয়া বা যেটাকে আমরা বলি ব্লাড ক্যান্সার। ব্লাড ক্যান্সার কি না, আমাদের শরীরে শ্বেত রক্তকণিকার একটা নির্দিষ্ট পরিমাণ থাকে, যদি
অতিরিক্ত শ্বেত রক্তকণিকার বিভাজনের ফলে অতিরিক্ত শ্বেত রক্তকণিকা আমাদের রক্তে চলে আসে বা তৈরি হয়ে যায়, তখনই হয়ে যাবে আমাদের ব্লাড ক্যান্সার। নেক্সট ব্লাস্টোমা। ব্লাস্টোমা মানে হচ্ছে আমাদের ভ্রূণের কোষের যে সেই জাইগোট, সেই ভ্রূণের কোষের যদি ক্যান্সার হয় সেটাকে আমরা বলছি ব্লাস্টোমা। এবার এই যে ক্যান্সার কোষ, এই ক্যান্সার কোষের বেশ কিছু বৈশিষ্ট্য দেখা যায় যেগুলো কিন্তু স্বাভাবিক কোষের মধ্যে আমরা দেখতে পাই না। তাহলে কি কি ক্যান্সার কোষের মধ্যে বৈশিষ্ট্য পাওয়া যায় সেগুলো একটু দেখা যাক। 1 নম্বর বৈশিষ্ট্য, ক্যান্সার কোষ দ্রুত বিভাজিত হয়, অর্থাৎ দ্রুত মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে র্যাপিডলি ডিভাইড হয়, এবং সেই জন্যেই একটা কোষপুঞ্জ তৈরি হয়। যদি দ্রুত তৈরি না হতো, স্বাভাবিক কোষের মধ্যে বিভাজিত হতো, তাহলে জমতো না, কোষপুঞ্জ তৈরি হতো না। ঠিক ঠিক সেরকমই দ্রুত বিভাজিত হয়। 2 নম্বর যেটা মোস্ট ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য, সেটা হচ্ছে ক্যান্সার কোষে G0 দশা থাকে না। অর্থাৎ G0 দশা কি না, আমরা কোষচক্রের সময় জানি যে কোনো কোষের যদি ত্রুটি থাকে তাহলে সেই কোষটাকে G0 দশায় চলে যায় এবং তার ফলে সে আর বিভাজিত হয় না। এবং আমরা দেখতে পাচ্ছি ক্যান্সার কোষ মানে সে ত্রুটিযুক্ত, এবং ত্রুটিযুক্ত হওয়ার সত্ত্বেও তার বিভাজিত হওয়ার কথা ছিল না, কিন্তু সে বিভাজিত হচ্ছে। কেন হচ্ছে? কারণ ত্রুটিযুক্ত হলে তাকে কোথায় প্রবেশ করানো হয়? G0 দশায়। এর G0 দশাই নেই। মানে কীরকম, একজন দোষ করছে, দোষীকে কোথায় রাখবে? জেলে রাখা হয়। কিন্তু যদি সারা বিশ্বে জেলই না থাকে তাহলে তুমি দোষীকে জেলে ভরবে কী করে? ঠিক সেরকম। নেক্সট, অমরত্ব। ক্যান্সার কোষ হচ্ছে অমর। কেন? বারবার বিভাজিত হয়, বারবার বিভাজিত হয়, তার অ্যাপোপ্টোসিস বা ন্যাচারাল সেল ডেথ হয় না, সেই জন্য ক্যান্সার কোষকে আমরা বলছি অমর কোষ। নেক্সট, অ্যাঞ্জিওজেনেসিস। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ক্যারেক্টারিস্টিক্স ক্যান্সার কোষের। না, এই ক্যান্সার কোষই এমন একটা কোষ যে অন্য কোষের মধ্যে গিয়ে রক্ত এবং রক্তবাহ, যেগুলো আর কি রক্তবাহ, লসিকাবাহ, এগুলো তৈরি করতে পারে। স্বাভাবিক কোষ কিন্তু পারে না। কোষের ভিতরে কখনোই, অর্থাৎ দুটো কোষের মধ্যে কখনোই স্বাভাবিক কোষ রক্তবাহ তৈরি করতে পারে না, বাট ক্যান্সার কোষ পারে। নেক্সট, মেটাস্টেসিস। মোস্ট ইম্পর্টেন্ট। মেটাস্টেসিস মানে হচ্ছে যখন একটা ক্যান্সার কোষ শরীরের এক অঙ্গ থেকে অন্য অঙ্গে ছড়িয়ে যাচ্ছে রক্ত এবং লসিকার মাধ্যমে, অর্থাৎ যেটা আমরা ম্যালিগন্যান্ট টিউমারে পড়েছিলাম। অর্থাৎ ক্যান্সার কোষ সে রক্ত এবং লসিকার মাধ্যমে সারা দেহে ছড়িয়ে পড়তে পারে, এবং এই যে ছড়িয়ে পড়ছি ক্যান্সার কোষের এই ধর্মটাকে আমরা বলছি মেটাস্টেসিস। তাহলে ক্যান্সার কোষের মেটাস্টেসিস থাকলেও স্বাভাবিক কোষের কিন্তু থাকে না। নেক্সট আরেকটা বৈশিষ্ট্য, সেটা হচ্ছে টেলোমারেজ আধিক্য। না, আমাদের ক্রোমোজোমের একদম শেষ প্রান্তটা হচ্ছে টেলোমিয়ার, এবং এই টেলোমিয়ার একটা উৎসেচক থাকে, সেটা হচ্ছে টেলোমারেজ। ক্যান্সার কোষের ক্ষেত্রে স্বাভাবিক কোষের তুলনায় অতিরিক্ত টেলোমারেজ থাকে, এবং তার ফলে কি হয়? ক্যান্সার কোষ দ্রুত বিভাজিত হয়, এবং এই দ্রুত বিভাজনের ফলেই কিন্তু আমরা দেখতে পাই যে একটা টিউমার সৃষ্টি হচ্ছে। সেটা বিনাইন টিউমার হতে পারে, সেটা ম্যালিগন্যান্ট টিউমার হতে পারে। যদি বিনাইন টিউমার হয় সেটা কম ক্ষতিকারক, সেটা অপারেশন করলে ঠিক হয়ে যাবে। বাট সেটা যদি ম্যালিগন্যান্ট স্টেজে চলে যায় বা ম্যালিগন্যান্ট টিউমার হয়, তাহলে সেক্ষেত্রে সমস্যাটা। এখন আসি এই যে এত কমপ্লিকেটেড একটা জিনিস, আমরা ক্যান্সার নাম শুনলেই আমাদের ভিতরটা কেমন আটকে ওঠে। এই ক্যান্সার কেন হয়? আমাদের জানা উচিত যে ক্যান্সার কী জন্য হতে পারে। তো ক্যান্সার মূলত 3টি কারণে হতে পারে। তার মধ্যে একটা কারণ ভৌত কারণ হতে পারে, একটা জৈব পদার্থ ঘটিত কারণ হতে পারে, আর একটা হচ্ছে রাসায়নিক পদার্থের জন্য। এবার এরা অ্যাকচুয়ালি কি করে? এরা জিন মিউটেশন ঘটায়। না, মিউটেশন কি? না, মিউটেশন হচ্ছে আমরা জানি যে আমাদের ডিএনএর মধ্যে যে জিন আছে, সেই জিনের মধ্যে আমরা জানি নিউক্লিওটাইড আছে, এবং সেই নিউক্লিওটাইডের সজ্জার যদি কোনো কারণে চেঞ্জ হয়ে যায়, তাহলেই কিন্তু আর যে প্রোটিন তৈরি হতো সেই প্রোটিন আর তৈরি হবে না, এবং তার ফলেই আমরা যেটাকে বলছি মিউটেশন। আমাদের শরীরে, আমি এই দিকটা একটু মুছে দিই তাহলে তোমাদেরকে আমি বোঝাতে পারবো। আমাদের শরীরে প্রত্যেকের মধ্যে ক্যান্সার সৃষ্টি হওয়ার কিন্তু জিন রয়েছে। আমাদের শরীরের প্রত্যেকের মধ্যে, মানে যে কারোর ক্যান্সার হতে পারে, এবং এই যে ক্যান্সার সৃষ্টিকারী যে জিন বা যেটাকে আমরা ক্যান্সার জিন বলছি, সেই জিনটা আমাদের শরীরে নিষ্ক্রিয় অবস্থায় থাকে,
এবং ওটাকে আমরা বলি প্রোটো অঙ্কোজিন। কি বলি? প্রোটো অঙ্কোজিন। তাহলে অঙ্কোজিন কোথায় পাচ্ছি না, প্রোটো অঙ্কোজিন হচ্ছে আমাদের শরীরে উপস্থিত ক্যান্সার জিন যেটা নিষ্ক্রিয় অবস্থায় রয়েছে। যেমন এই ঘরটাতে এখন লাইট জ্বলছে, ফ্যান কিন্তু আছে, কিন্তু ফ্যান চলেনি। কেন চলেনি? কারণ দরকার হয়নি। তাহলে ফ্যান আছে বাট সেটা নিষ্ক্রিয় অবস্থায় আছে, সেটা সুইচ অফ অবস্থায় আছে। ঠিক সেরকম আমাদের শরীরে প্রত্যেকের মধ্যে ক্যান্সার সৃষ্টি করার জিন আছে, কিন্তু জিন থাকলেও সেটা নিষ্ক্রিয় অবস্থায় আছে, সেটা সক্রিয় হয়নি। যদি সক্রিয় হয়ে যায়, যদি এটা সক্রিয় হয়ে যায় তখন সেই জিনটাকে আমরা বলছি অঙ্কোজিন। এবং সেই অঙ্কোজিনটা কি? সক্রিয় দশা। অর্থাৎ যদি কোনো কারণে, মানে ওই যে বললাম ফ্যান এখন অফ আছে, তার মানে এই নয় যে ফ্যান কখনো চলবে না। কোনো কারণে যদি সুইচটাতে হাত পড়ে যায় তাহলেই ফ্যানটা চলতে শুরু করবে। ঠিক ঠিক একই রকম কোনো কারণে যদি প্রোটো অঙ্কোজিন অঙ্কোজিনে পরিণত হয়, সেই ব্যক্তির ক্যান্সার হবে। এবার সেই কোনো কারণটা কি কারণ না, সেই কোনো কারণটা হচ্ছে যদি কোনো কার্সিনোজেনের প্রভাবে হয়। অর্থাৎ কার্সিনোজেন হচ্ছে সেই সমস্ত পদার্থ যারা ক্যান্সার সৃষ্টি করে। তাহলে কার্সিনোজেন কি না, কার্সিনোজেন হচ্ছে সেই সমস্ত পদার্থ যারা ক্যান্সার সৃষ্টি করতে পারে। এবং এই যে অঙ্কোজিন, যারা ক্যান্সার বিশেষজ্ঞ হন তাদেরকে বলে অঙ্কোলজিস্ট। অঙ্কোলজিস্ট, যেমন আমরা বলি না যে হার্ট বিশেষজ্ঞ কার্ডিওলজিস্ট, সেরকম ক্যান্সার রোগের বিশেষজ্ঞ যে সমস্ত চিকিৎসক হন তাদেরকে বলে অঙ্কোলজিস্ট। ঠিক, তাহলে কার্সিনোজেন হচ্ছে সেই সমস্ত রাসায়নিক পদার্থ যারা সেই সমস্ত পদার্থ যারা ক্যান্সার সৃষ্টি করতে পারে। এবং সেই কার্সিনোজেন 3 রকমের হয়, ভৌত হতে পারে, সেটা রাসায়নিক হতে পারে, সেটা জৈব। অর্থাৎ এরা ক্যান্সার সৃষ্টি করার জন্য দায়ী, এদের থেকে আমাদের দূরে থাকা উচিত। কি কি? ভৌত কার্সিনোজেন হচ্ছে ইউভি রে, আলট্রাভায়োলেট রে, এক্স রে, রেডিয়াম, ইউরেনিয়াম, এই সমস্ত তেজস্ক্রিয় পদার্থ থেকেও কিন্তু ক্যান্সার সৃষ্টি হয়। এবং তারা যে রেডিয়েশন ছাড়ে, সেই রেডিয়েশন থেকে ক্যান্সার হতে পারে। বিভিন্ন রাসায়নিক পদার্থ যেমন নিকোটিন, বিড়ি, সিগারেট, এই যে ধোঁয়া, এখানে এগুলো পাওয়া যায়। এবং সেই জন্যই বলে কি যে তামাকজাত দ্রব্য সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এটা ক্যান্সারের কারণ। ভিসি বা ভিনাইল ক্লোরাইড, যেটা পাইপ নির্মাণে ব্যবহার করা, সেখান থেকেও ক্যান্সার হতে পারে। সিএও, ক্যালসিয়াম অক্সাইড, সেখান থেকেও কিন্তু তোমার ক্যান্সার হতে পারে। বেঞ্জোপাইরিন হচ্ছে একটা তামাকজাত বস্তু, যেখান থেকে কিন্তু ক্যান্সার সৃষ্টি হতে পারে। এছাড়া বিভিন্ন জৈব পদার্থ যেমন এইচপিভি, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, মানবদেহে জরায়ুর ক্যান্সার সৃষ্টি করতে পারে। বিভিন্ন হরমোনের যদি রেগুলেশন ঠিকঠাক না হয়, অর্থাৎ জিনের ত্রুটির ফলে হরমোন অতিরিক্ত তৈরি হচ্ছে, এবং সেই হরমোন আমরা জানি হরমোন হচ্ছে রেগুলেটর, সে কোষ বিভাজনকে নিয়ন্ত্রণ করে। সেই হরমোন যদি অতিরিক্ত ক্ষরণ হয় তাহলে কিন্তু অতিরিক্ত কোষ বিভাজনের ফলেও ক্যান্সার হতে পারে। অর্থাৎ ক্যান্সারের বিভিন্ন কারণ কিন্তু রয়েছে। তাহলে ক্যান্সারের এখন চিকিৎসা কি? ক্যান্সারের কি সত্যিই অ্যান্সার পাওয়া যায় না? উত্তর হচ্ছে যে না, ক্যান্সারের অ্যান্সার আছে, বাট সেটা শর্ত সাপেক্ষ। ক্যান্সার কোন স্টেজে ধরা পড়ছে বা কোন স্টেজে সেই ব্যক্তি ক্যান্সারের চিকিৎসা করাচ্ছেন, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই জন্য ক্যান্সারের কোনো রকম সিমটমস দেখা গেলে, সিমটমস যেমন রয়েছে তোমার দেহ অতিরিক্ত ওজন হুট করে কমে যাবে, চুল পড়ে যাবে, এরকম বিভিন্ন রকমের লক্ষণ কিন্তু আমরা ক্যান্সারের ক্ষেত্রে দেখতে পাই। কোনো জায়গায় হয়তো উপবৃদ্ধি দেখতে পাবো, অর্থাৎ কোনো জায়গায় দেখবো কোথাও ফুলে যাচ্ছে আস্তে আস্তে, শারীরিক শরীরের বাইরের দিকে হলে, ভিতরের দিকে হলে কোনো না কোনো সমস্যা থাকবে, সেগুলো টেস্ট করলেই দেখতে হবে যে তার হয়তো ক্যান্সার হয়েছে। এবং সেটা যদি প্রাথমিকভাবে ধরা পড়ে তার কিন্তু অ্যান্সার আছে। আমি বারবার বলছি, আমাদের বর্তমান দিনের যে চিকিৎসা ব্যবস্থা, ক্যান্সারের অ্যান্সার কিন্তু আছে, বাট যদি না খুব দেরি হয়ে যায়। তো ক্যান্সারের চিকিৎসার জন্য যে পদ্ধতিগুলো মেনলি অবলম্বন করা হয়, একটা হচ্ছে রেডিওথেরাপি, অর্থাৎ রেডিয়েশনের মাধ্যমে সেই ক্যান্সার কোষগুলোকে নষ্ট করে দেওয়া হয়। 2 নম্বর হচ্ছে হরমোন থেরাপি, যে বললাম হরমোনের জন্য ক্যান্সার সৃষ্টি হতে পারে, সেই হরমোনের প্রভাব যাতে কমে সেই জন্য হরমোন থেরাপির মাধ্যমে চিকিৎসা করা যায়। শল্য চিকিৎসা, কোনো জায়গায় টিউমার হয়েছে, জরায়ুতে টিউমার হয়েছে, জরায়ুটা কেটে ফেলে দিল, তাহলে সেই টিউমার থেকে আর ক্যান্সার হবে না। বাট যদি
জরায়ুতে টিউমার হয়েছে বাট সে কোনো কেয়ার নিচ্ছে না, সে চিকিৎসা ঠিকমতো করাচ্ছে না, তাহলে সেই টিউমার যদি ধীরে ধীরে সারা দেহে ছড়িয়ে পড়ে তখন সেটা ক্যান্সারের রূপ নিয়ে নেবে, তখন শল্য চিকিৎসা করলেও কোনো ফায়দা হবে না। নেক্সট, কেমোথেরাপি অত্যন্ত পরিচিত একটা টার্মিনোলজি। আমরা জানি যে বিভিন্ন কেমিক্যালস ব্যবহার করার মাধ্যমে এখানে ক্যান্সার রোগী চিকিৎসা করা, এবং আরেকটা হচ্ছে ইমিউনোথেরাপি, মানে এক্ষেত্রে অনাক্রম্য তন্ত্রকে আমরা অ্যাক্টিভেট করে তার চিকিৎসা করা হয়। সুতরাং বুঝতেই পারছো ক্যান্সার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জটিলতম রোগ। ক্যান্সারের ক্ষেত্রে কোষের সংখ্যা মাত্রাতিরিক্ত বেড়ে যায়, স্বাভাবিক কোষ যেভাবে ডিভিশন করে তার থেকে অতিরিক্ত বেশি হারে কিন্তু ডিভিশন করে, এবং এই ক্যান্সার কোষকে রোখার একটা অন্যতম কারণ হচ্ছে জনসচেতনতা। তোমাকে সচেতন হতে হবে, তোমাকে নিয়ম করে স্বাস্থ্যবিধি মানতে হবে। হ্যাঁ, তোমাকে ধূম্রপান থেকে অব্যাহতি নিতে হবে, অর্থাৎ তোমাকে ধূম্রপান করা চলবে না। যে যে জিনিসগুলো ক্যান্সার রোগ সৃষ্টি করে তাদের থেকে একটু দূরে থাকতে হবে, এবং এতৎসত্ত্বেও যদি জিন মিউটেশন ঘটেও যায়, তোমার যেটা কন্ট্রোলে নেই, তাহলে তোমাকে চিকিৎসা করতে হবে। সুতরাং যেটাতে তোমার কন্ট্রোল আছে, তোমার যেটা নিয়ন্ত্রণে, সেটাতে যদি ফোকাস করো, তোমার ক্যান্সার হওয়ার সম্ভাবনা কিন্তু কমে যাবে। তার মানে আমি এটা একবারও বলছি না যে ক্যান্সার হবেই না, কারণ আমি বারবার বলছি আমাদের প্রত্যেকের শরীরে কিন্তু ক্যান্সার জিন নিষ্ক্রিয় অবস্থায় থাকে, যেটাকে আমরা বলছি প্রোটো অঙ্কোজিন, যেটা যে কোনো কারণে কিন্তু সক্রিয় অঙ্কোজিনে পরিণত হলে সেটা কিন্তু আমাদের ক্যান্সার সৃষ্টি করবে। তো আশা করছি আজকের এই ক্লাস থেকে তুমি ক্যান্সার কি, ক্যান্সার কোষের বৈশিষ্ট্য কি এবং তার বিভিন্ন যে চিকিৎসা সেইগুলো নিয়ে তুমি বুঝতে পেরেছো। কোনো রকম ডাউট থাকলে অবশ্যই তুমি কমেন্ট করে জানাতে পারো। এছাড়া ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, সেখানে তোমরা যুক্ত হয়ে গিয়ে তোমরা তোমাদের সমস্যার কথা অবশ্যই আমাকে জানাতে পারো। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো।